আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তবে ওসমান হাদিরে কে গুলি করলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আই ডোন্ট কেয়ার। আই সিম্পলি ডোন্ট কেয়ার। কেন কেয়ার করি না? কারণ ওসমান হাদির নিজের মুখের কথাতেই এমন ছিল যে হি ডাজন্ট কেয়ার। তাই ওসমান হাদিরে কে গুলি করলো এটা নিয়ে আমি মোটেই বিচলিত না, চিন্তিত না। তবে ওভারঅল বাংলাদেশে গোলাগুলি চলতেছে তো গত 2024-এর জুলাই থেকেই গোলাগুলি চলতেছে। কে কারে গুলি করতেছে, কে না করতেছে, এটার কোনো সুষ্ঠু বিচার তো আজ পর্যন্ত সরকার করেনি। তাহলে হুদা এক ওসমান হাদিরে কে গুলি করলো এটা নিয়ে ফাল পেরে লাভ কি? বরঞ্চ আমি আরো চিন্তিত যে যারা মারা গেছে জুলাই অগাস্টে তারা আসলে কিভাবে মরছে, কার গুলিতে মরছে, কাদের গুলিতে মরছে, সেই পথ রুদ্ধ করে দিছে আসিফ নজরুল, ইউনূস সরকার। সেটা নিয়ে বরঞ্চ আমি আরো বেশি চিন্তিত। সেই কথা তো আজ পর্যন্ত কেউ কইল না। কেউ তো কইল না যে পুলিশের স্টেশন যে আক্রমণ করছে কারা, সেটা বের করা উচিত, সেই রাস্তা বন্ধ করা উচিত না। কারণ অসংখ্য নিরীহ নিরপরাধ পুলিশ অফিসার গুলি খাইছেন, তাদের অনেক পরিবারের সদস্য আমার লাইভে এসে কান্নাকাটি করছেন। কই তাদের নিয়ে তো ইউনূস সরকার বা হাদি কান্না করতে করতে দেখিনি আমি। আমি বরঞ্চ কি শুনছি, আমি উল্টা শুনছি যে হাদি কইছে যে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে পালাইছিল এবং ভারতে গিয়ে পালায় খেয়ে তারা আরামে এসেছিল, আর বাংলাদেশে কৃষক শ্রমিকরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। ওই সময় তো হাদিস এই হাদি সে তো তখন চিন্তা করে নাই যে মুক্তিযুদ্ধ কিভাবে সংগঠিত হয়েছিল। সে তো তখন চিন্তা করে নাই কিভাবে বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের নেতারা কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল, এর ইতিহাস কি, সেই বিষয়ে তো হাদির মুখে সামান্যতম কৃতজ্ঞতা আমি শুনি নাই। সেটা বরঞ্চ নিয়ে আমি আরো বেশি চিন্তিত ছিলাম যে এত বড় বেঈমান কিভাবে হয় মানুষ, যে তারা আশা করে যে তারা তো আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তো ওগো মাথার মধ্যে তলোয়ার ছাড়া আর কোনো কিছু নাই। ওরা মনে করে লিডার হইতে হইলে খালি তলোয়ারবাজি করলে এবং গোলাগুলিতে অংশগ্রহণ করতে হইব। কিন্তু এইটা যারা চালায় তাকে দাড়ি পাকলেও যে তারা আসলে অনেক কিছু ঘটাইতে পারে, অনেক কিছু নেতৃত্ব দিতে পারে, এটা তাকে মাথার মধ্যে ঢুকেই না। কারণ ওই যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, খালি ছিল কাটো মারো গুলি করো কিলাও, এটা খালি শিখছে। এই যে আমেরিকানরা যুদ্ধ করে, আমেরিকান প্রেসিডেন্টরা বিভিন্ন জায়গায় আক্রমণ করায়, ইরানে বোমিং করছে, ইরাকে বোমিং করছে করছে না, তারপরে আপনার আফগানিস্তানে বোমিং করছে, বিভিন্ন জায়গায় বোমিং করছে, এখন আবার ভেনেজুয়েলা ফাল পারতেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প ওখানে বয়ে থাকে, বা বুশ ওখানে ছিল পয়সা। এমনকি আমাদের ইতিহাসে যখন সম্রাট আকবর এই বাংলার মোল্লা মৌলবীগ পেতানি দিছিল, তখন কি সম্রাট আকবর দিল্লি ছেড়ে ঢাকায় আসছিল? আসে নাই। তাইলে আমার কথা হইলো, এই অজুহাতে আমাদের মুক্তিযুদ্ধের মূল সমন্বয়কারীদেরকে অপমান করছিল। তখন তখন হাদির নৈতিকতা কইছিল। যখন 32 নম্বর ভাঙছিল, সে 32 নম্বর ভাঙার বিরুদ্ধে ওই তো গিয়ে দাঁড়ালে তো ইনকিলাব মঞ্চের কথা কয়। কই ওই তো 32 নম্বর যখন ভাঙতেছিল তখন কে সামনে দাঁড়ায় নাই? তো ও তো বলে নাই যে 32 নম্বর শুধু বঙ্গবন্ধুর বাসভবন না, এটা আমাদের ঐতিহাসিক একটা স্থান। তখন বিবেক কইছিল। তাহলে আমি হাদিকে গুলি করলে নিয়ে আমার কেন মাথা ব্যথা থাকবে? দেখেন, আমি শেখ হাসিনার শাসনের যথেষ্ট সমালোচনা করছি, করি নাই? যথেষ্ট সমালোচনা করছি, এখনো করি। কিন্তু আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনতে হইলে অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতে হবে। হয়তো কইছে শক্তিমত্তা দিয়ে ফালাই বা এই করবো ঠিক করবো, গালাগালি দিয়ে আসে মনে করছে আওয়ামী লীগের নিশ্চিন্ত করতে, আওয়ামী লীগ আর ফিরবো না, এটা মনে করছে না। আমি কিন্তু বারবার বলছি যে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের প্রকৃত মুক্তির স্বার্থে অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতে হবে। যারা অন্যায় করবে, সেটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত যেই হোক, তাদের বিচার হোক। কিন্তু কই ওই কি কইছে? হাদি কি কইছে? হাদি কইছিল তখন যে শেখ হাসিনা বাইচে থাকুক 100 বছর, কিন্তু তার ছেলের গুলি করুক, কেউ চোখ বেড়ে আসুক, হাতে নেক চোখ, তখন দেখবো আমরা। তখন সে অনুশোচনা শেখ হাসিনা বোধ করুক। সে ভায়োলেন্স চাইছে তো, চাইছে না? মনে আছে তো নিশ্চয়ই না? এক্স্যাক্টলি সে বলছিল কি যে সজীব অজয় জয়ের গুলি করুক, কেউ গুলি করুক, সে চোখ বেড়ে আসুক, শেখ হাসিনা এটা দেখুক। অর্থাৎ ভায়োলেন্স দিয়া ভায়োলেন্স, এটাই তো চাইছে। তাহলে সে কইছে দুধুভাই বুইড়া হয়ে গেছে গা, বিএনপি নেতারা সব বুইড়া হয়ে গেছে গা, তাকে কি ক্ষমতা? তারা তো যুদ্ধের বদের সামনে থাকে না। আরে ভাই, নেতারা তো যুদ্ধের বদের সামনে থাকে না। যারা তরুণ তারা যুদ্ধ করবে, এটা স্বাভাবিক। এখন যৌবন যা, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যখন আমরা তরুণ ছিলাম, এরশাদ বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তোরা তখন পয়দা হস্তে হয়, পয়দা হইলে হয়তো বা মায়ের কোলে হাগস,
তাই না হাদি? কেমন লাগে? তাহলে 1990 অভ্যুত্থানে যে আমরা যে আন্দোলন করছিলাম, আমাদের দাড়ি পাকছে, আমরা এখন সম্মুখে যুদ্ধ করবো না, আমরা এখন এটা খাটাবো, এটা আকলমন্দ, আমরা ব্রেন খাটাবো। আমরা তো সামনে গিয়ে যুদ্ধ করার, মারামারি করার বয়স আমাদের নাই। হ্যাঁ, অতিরিক্ত বুড়া যারা, এটা ঠিক, যাকে বয়স এখন 70-এর উপরে, 80-এর উপরে, তারা আমাদের প্রজন্মকে, 90-এর প্রজন্মকে ধ্বংস করে দিছে। ইয়েস, সেই দুঃখ আছে যে অতি বুড়ারা ক্ষমতা আক্রমণ করে কামড় দিয়ে ধরে রাখে, সমালোচনা করস। কিন্তু তুই তো চাইছিলি হাদি, তুই তো চাইছিলি যে তোর ক্ষমতা চ্যাংরারা সব বাংলাদেশ চালাইবো, আর আমরা যারা মধ্যবয়সী আছি আমরা অলাথুষ্টা খাবো, তোর কথা শুনবো। এটা হবে না, এটা হবে না বাবা। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা দেশ চালাবে, আর বঙ্গবন্ধুকে যারা বলবে বঙ্গবন্ধু মূর্তির উপরে প্রস্রাব করা ঠিক হয়েছে, যারা কিনা মনে করবে যে 32 নম্বর ভাঙা ঠিক হয়েছে, যারা কিনা মনে করবে স্বাধীনতাকে নিয়ে ইচ্ছা মতো গালাগালি অপমান করা যায়, রাজনীতি অনেক পিছলা। এটা বুঝতে হলে একটু বয়স হয়ে লাগে রে হাদি। এখন গুলি খাইছে হাদি, গুলি খাইছে। আই ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট হাদি গুলি খাইলো না কেন। হাদির নিয়ে এত চিন্তা করার কথা, একটা ওয়ান পিস মাল, ওরা নিয়ে এত চিন্তা করার কি আছে? গুলি খাইলি কি না খাইলি কি, গুলি খাইলি কি না খাইলি কি, কোথায়? এখন বলে হাসনাত কান দেওয়ার লেগে। কিরে হাসনাত, তুই বলে কান্দসর লেগে কেন? এতগুলি মানুষ যে গুলি খেলো গত 1.5 বছর, তুই তো একবার বলস নাই যে যারা অন্যায় করছে তাদেরকে সুষ্ঠু বিচার করা হোক, তাদেরকে গুলি করা না হোক, তাদের ঘর বাড়ি জ্বালায় দেওয়া না হোক? প্রকৃত গণতন্ত্র কি শিখায়? এই হালার পহালা, এই হাদি ওই তো রাষ্ট্রবিজ্ঞানে বলে পড়ছে। রাষ্ট্রবিজ্ঞান পড়ছে না? কোন জিহাদি শিক্ষা নিছে কে জানে? কে জানে? রাষ্ট্রবিজ্ঞানে, পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানে আছে যে অন্যায় করে তার গুলি করতে হবে? কোন রাষ্ট্রবিজ্ঞান? এই ভাষা তো তুই শিখাইছস, তোরা শিখাইছস, এই ভাষা তো তোরা শিখাইছস যে তোরা শক্তিমত্তাতে সব ঠেকা ফেলাবি। তো ঠেকা। আমি কখনো ভায়োলেন্স সাপোর্ট করি নাই, করবো না কোনোদিন, কিন্তু ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, ভায়োলেন্স জন্ম দেয়। আর আওয়ামী লীগের মতো দল, বিএনপির মতো দল, মির্জা আব্বাসের মতো নেতা, দুদুভাইয়ের মতো নেতা, হ্যাঁ, এই সকল বড় বড় নেতারা, হ্যাঁ, তো তোমার মতো চ্যাংরার কথা উঠবো আসবো, তোমার কাছে রাজনীতি শিখতে হইব, ওনাকে কথা মাত দে। আঙ্গ যারা হালকা দাড়ি পাকছে, আমরাই তো তোকে পাত্তা দিই না। মনে করিস না যে তোরা আজকে 90-এর, সরি, তোরা আজকে যে 24-এর অভ্যুত্থানে তোরা আন্দোলন করছ সামনে, আর পিছে বুড়াকে কোনো ক্ষমতা নাই, বুদ্ধির কোনো ক্ষমতা নাই, জ্ঞানের কোনো ক্ষমতা নাই, অভিজ্ঞতার কোনো ক্ষমতা নাই। এক হাদি গুলি খাইছে, আমার কোনো আসে না, আমার বালচেরা জানা। আবার ওর ভাষাতেই কথা কই, কানকির পোলার ভাষাতেই কথা কই, কোনো আসে যায় না। কারণ কি? কারণ অসংখ্য মানুষ 2024-এর জুলাই থেকে এখন পর্যন্ত গুলি খেয়েছে। তাকে অন্যায় যারা শিকার হয়েছে তাকে পক্ষে কেউ ছিল না। যখন বাংলাদেশের শহীদ মিনারগুলি ভাঙা হয়েছে, শহীদ মিনারগুলি ভাঙা হয়েছে, তখন হাতি কই আসিল? যখন জায়গায় জায়গায় সাধারণ আওয়ামী লীগের কর্মীরা গুলি গেছে, তখন হাতি কইছিল। এমনকি বিএনপির অনেক নেতারা যখন অত্যাচারিত হয়েছিল, গুলি খাইছিল, তখন হাতিরে কই দায়িত্ব হয় নাই। আজকে আমগুলো লেকচার দেয় শেখ হাসিনার শাসনামলের কথা। শেখ হাসিনার শাসনামলে তোর বয়সটা কত ছিল? বয়সের অবশ্যই একটা গুরুত্ব আছে। চ্যাংরারা যখন রাজনীতি বুঝে না, অনেক শক্তি তাদেরকে রাজনীতি শিখায় দেয়। রাজনীতি শিখার সময় আসছে, এদেরকে রাজনীতি শিখায় দেওয়া উচিত। একটাই কথা, ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। এই বাংলার বুকে যারা স্বাধীনতা বিরোধী, এই বাংলার বুকে যারা বঙ্গবন্ধুকে অপমান করবে, এই বাংলার বুকে যারা স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধাদের অপমান করবে, এই বাংলার বুকে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তার স্বাধীনতার সময় তার রোলের ব্যাপারে প্রশ্ন তুলবে, তাদের বিচার হইতে হবে বাংলায়। যদি সুষ্ঠু বিচার না হয়, বাংলার মানুষ বিচার হাতে তুলে নিবে, অবশ্যই সেটাই সত্য। কারণ ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। যখন সত্য বিচার পথ খুঁজে পায় না, তখন অবশ্যই যে কোনো উপায়ে বিচার ডেলিভারি করতে হয়। যে ইনকালাব মঞ্চ নামে মৌলবাদী চক্রের যেই ছেলেটি সভ্যতাকে লঙ্ঘন করে অসভ্যের মতো মিডিয়াতে এসে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রপ্রেমী মানুষদের প্রতি যেসব বিষোদ্গার করত, তিনি এই ভোটে দাঁড়িয়েছেন 8 আসন ঢাকার মির্জা আব্বাসের সাথে। সেখানে আমরা শুনেছি জামায়াতে ইসলামও তার বড় এক ছাত্রনেতাকে প্রার্থী করতে চায়। তো এই ত্রিমুখী লড়াই যেখানে হওয়ার কথা, মাত্র তফসিল ঘোষণার একদিন পরেই সেখানে খুনোখুনি শুরু হয়ে গেছে। এই খুনোখুনিতে আজকে গুলি করা হয়েছে হাদিকে, হাদির কানের গোড়াতে এই গুলিটি লেগেছে।
আমরা খবর পেয়েছি গুলিটি এখনো তার ব্রেইনের ভিতরে রয়ে গেছে, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অথবা লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাঁচবে কি মরবে আল্লাহ জানে, আমরা জানি না। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে গুলিবর্ষণের ঘটনা প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের মতো জায়গায়, তাও কোথায়, সচিবালয় থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটারেরও কম সময়। বিজয়নগর মানে তো হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র। এ পাশ দিয়ে গেলে হাইকোর্ট আর এ পাশ দিয়ে গেলে পল্টন, একটু পিছনে গেলে বিএনপির অফিস। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ঢাকার প্রাণ কেন্দ্রে দিনে দুপুরে হাদিকে গুলি করা হয়। এই যে গুলি করার ঘটনা, পুলিশ কোথায় ছিল? আর্মি তো ডিপ্লয় আছে, আর্মিরা কোথায় ছিল? র্যাব কোথায় ছিল? কেউই কি দেখেনি? সিসিটিভিতে কি ধরা পড়েনি? এত কিছুর পরও, এত কিছু থাকতেও দিনে দুপুরে ঢাকা শহরের মতো জায়গায় গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে। এই যে ঘটনা, এই ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই ঘটনাটি বলে দিচ্ছে সারা বাংলাদেশে যত নির্বাচনী প্রার্থী আছে কারো জীবনে এখন আর নিরাপদ নয়। এই নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে সমাজে যেখানে আইন নেই, শাসন নেই, সুপ্রিম কোর্টের জাস্টিস যদি অর্ডার না দেয় তাদেরকে হত্যা করার হুমকি যেখানে দেওয়া হচ্ছে, যেখানে জোর করে সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে নামিয়ে ফেলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, অবৈধভাবে প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে বিতায়নের চেষ্টা হচ্ছে, সেই রকম একটা অবস্থায় ডক্টর ইউনূস বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, যারা এই বাংলাদেশ শব্দটির সাথে জড়িত, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা এই বাংলাদেশটিকে জন্ম দিয়েছে, সেই জন্ম দেওয়া বাংলাদেশে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা ডাইরেক্টলি করা হয়নি, ইনডাইরেক্টলি করা হয়েছে। আওয়ামী লীগের একটি সংগঠন রয়েছে ছাত্র লীগ। 1949 সালে ছাত্রলীগের জন্ম, আওয়ামী লীগের জন্ম। তারও 1 বছর আগে 1948 সালে ছাত্রলীগের জন্ম। মানে আওয়ামী লীগ জন্মের আগেই বঙ্গবন্ধু ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন আওয়ামী ছাত্রলীগ। তার পরবর্তীতে আওয়ামী লীগ গঠিত হলো। এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে জীবন দেওয়া মানুষরা, তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ছাত্রলীগের। 10,000-এরও অধিক মুক্তিযোদ্ধা এই শহীদ হয়েছেন, ছাত্রলীগের নেতা শহীদ হয়েছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। সেই ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। এই ব্যান করার পিছনে এই হাদিরাই কাজ করেছে। এই হাদিরাই যমুনার সামনে গিয়ে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে বলে মানে শোরগোল তুলেছে, যদিও ডক্টর ইউনূসের মানে প্রেসক্রিপশনে তারা করেছে। এখন এই সমাজটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে, মিথ্যা, গুজব, স্বাধীনতা বিরোধী কথাবার্তা, সন্ত্রাস, জেলখানা লুট, অস্ত্রাগার লুট, পুলিশ স্টেশন লুট, পুলিশ হত্যা, আওয়ামী লীগের কর্মী হত্যা করতে করতে সমাজের ডিজাইনটা এখন বদলে গেছে। এই সমাজে আইন, বিচার, শাসন কোনো কিছুই এখন কাজ করছে না। অর্থনীতি ধস নামতে নামতে কোথায় নেমেছে? অর্থনীতি অর্ধেক কলাপস করেছে, আর অর্ধেক যদি কলাপস করে তাহলে দুর্ভিক্ষ শুরু হবে। তো এইরকম অবস্থায় হাদিদের জীবনে যেখানে বিপন্ন, সেখানে অন্য মানুষরা যারা লাইমলাইটে নাই, যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একদম পঞ্চগড়, নীলফামারী, বুরুঙ্গামারী, কক্সবাজার, রামু, কুমিল্লা, বান্দরবন, এইরকম যে প্রত্যন্ত যে অঞ্চল, সেই সব অঞ্চলে যারা ভোট দেবে অথবা যারা ভোটে দাঁড়িয়েছে, তাদের জীবনের নিরাপত্তাটি আজকে কোথায়? তাহলে আগামী যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? এই প্রতিদ্বন্দ্বিতাটি এখন দেখা যাচ্ছে যাদের হাতে অস্ত্র আছে, সন্ত্রাস আছে, ধর্মীয় মৌলবাদী আছে, ধর্মীয় জঙ্গিরা আছে, তারাই কিন্তু এই সমাজ ব্যবস্থাকে সাপ্রেস করবে, সমাজকে ধর্ষণ করবে, শিশুদেরকে বলাৎকার করবে, করে তারা এই ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করবে। এই হত্যার সাথে আপনি একটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করে দেখেন কারা জড়িত। মির্জা আব্বাস এই লোককে কেয়ারও করে না। মির্জা আব্বাসের বাইরে আরো একটি বিশেষ শক্তি এখানে তাদের একজন ছাত্র প্রতিনিধিকে প্রার্থী দিতে চায়। সেই প্রতিনিধি তার পথটি ক্লিয়ার করার জন্য যদি এই রকম কর্মকাণ্ড করে থাকে, বিচিত্র হওয়ার কিছু নেই। অন্যদিকে
সমাজের যে বাস্তব অবস্থা, সমাজের যে চেহারা আজকে যেটা, এই চেহারা বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ অন্ধকার গলির ভিতরে ঢুকে যাচ্ছে। এই বাংলাদেশ হবে মৌলবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে জঙ্গিবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইব্রাহিমের মতো বাটপাতদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আফসারির মতো বাটপাতদের গণ্ড মূর্খদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে হামজাদের মতো গণ্ড মূর্খ সকাল বিকাল মিথ্যা কথা বলাদের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে মধ্যযুগীয় বাংলাদেশ। এই বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিচের দিকে যাবে, সমাজ ভেঙে পড়বে, সারা পৃথিবী এখানে এসে আফগানিস্তানের মতো যুদ্ধে লিপ্ত হবে। এবং সেই দিকেই ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আমেরিকার যে পারপাস ছিল, আমেরিকার পারপাস হচ্ছে বাংলাদেশকে অশান্ত করে আমেরিকান বাহিনী ঢুকিয়ে চট্টগ্রামে একটি নেভাল বেস করবে, অথবা কক্সবাজারে বা তারও দূরে একটি সমুদ্রে একটি সত্য নৌবহর নিয়ে এসে আমেরিকা এখানে পাহারা দিবে। তার যে কায়েমি স্বার্থ দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত, পাকিস্তান, চায়না, মিয়ানমার, জাপান, চীন, এই অঞ্চলকে তারা কন্ট্রোল করার মেকানিজম সেট আপ করবে। আর এই সেট আপের জন্য তাদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের অংশ হিসাবেই এই হাদিরা আসছে, এই সাদেক কাইমরা আসছে, এই নাহিদরা আসছে, এই কালাফাড়ারা আসছে। এই কালাফাড়ারা আয়সা এই দেশটাকে, এই সমাজটাকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। এখানে স্কুলের মাস্টার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কারো জীবনে এখন আর নিরাপত্তার ভিতরে নেই। আপনারা দুদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ছেলেরা একজন বিশ্ববিদ্যালয়ের টিচারকে কিভাবে অপদস্থ করেছে। একদিকে তারা অপদস্থ করছে, আরেকদিকে তাদের পন্থী শিক্ষকেরা হাততালি দিচ্ছে, বলছে তিনি তো আওয়ামী লীগ করতেন বা তিনি তো আমাদের দলের না। আবার যখন তারা করবে তখন এরা হাততালি দিবে। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এই দিকেই নিয়ে যাচ্ছে ইউনূস। তিনি বলছিলেন না মেটিকুলাস ডিজাইনে তিনি রিসেট বাটন সেট করবেন। সেই রিসেট বাটনটা হচ্ছে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায়, আর আমরা আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছি। উল্টো রথে হেঁটে এই বাংলাদেশকে আমরা ধ্বংস করে দিচ্ছি। এই হাদিরা যেই সন্ত্রাস, যেই নৈরাজ্য, যে মব এই বাংলাদেশে নিয়ে এসছে, এখন এই হাদিদেরকে খাওয়া শুরু করছে। হাদি তো শুরু, শেষকে, হাদিকে দিয়ে যেটা শুরু হয়েছে শেষ কার কাছে গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না। আমরা চাই না মানুষের জীবন যাক, আমরা চাই এই সমাজ, এই রাষ্ট্র সুন্দরের দিকে যাক। ডক্টর ইউনূসকে বুঝতে হবে এই মাটি, এই মানুষ, এই সমাজ, এই সংস্কৃতির সাথে, এই বাংলাদেশের জন্মের সাথে আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়টি কোনো গোপন বিষয় নয়, এটি ওতপ্রোতভাবে জড়িত। আজকে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন করার চেষ্টা হচ্ছে, এই নির্বাচনটি দেশে বিদেশে সমাজের কোনো অংশের কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এই সমাজ এই নির্বাচন নিয়ে সামনের দিকে এগুতেও পারবে না। যদি এগুতে হয় সকলকে একসাথে নিয়ে নির্বাচন করতে হবে, যেটা গ্রহণযোগ্য নির্বাচন। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম যে আন্দোলন ছিল, যদি শেখ হাসিনা বিহীন নির্বাচন হয় তাহলে বুঝতে হবে ওই আন্দোলনগুলো সব ছিল ভুয়া, ওই আন্দোলনগুলো ছিল মিথ্যা, ওই আন্দোলনগুলো সততা। কারণ আপনি যদি আন্দোলন করেন যে সকলের গ্রহণযোগ্য অংশগ্রহণের নির্বাচন হতে হবে, আপনার কাছে ক্ষমতায় যাওয়ার পরে কেন সকলের অংশগ্রহণ নির্বাচন হবে না? কারণ আপনি চাইতেন যে আপনিই থাকবেন, অন্যরা থাকবে না। সুতরাং আপনাকে রাখার দায়িত্ব যদি ডক্টর ইউনূসের হয়, আমাকে যদি না রাখার চেষ্টা হয়, তাহলে কিভাবে থাকতে হয় সেই জন্য আমিও সংগ্রাম করব। আর আমার সংগ্রাম টুডে, টুমোরো অথবা যখনই শুরু হবে, সমাজে কিন্তু নৈরাজ্য আরো ব্যাপক বিস্তার লাভ করবে। আসুন, আমরা নৈরাজ্য চাই না, আমরা হাদিদের মৃত্যু চাই না, আমরা কারোই মৃত্যু কামনা করি না। আমরা কামনা করি সুষ্ঠু, সুন্দর, প্রগতিশীল একটি সমাজ, যেই সমাজটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যাবে, আলোমুখী হবে, অন্ধকারমুখী নয়। ভাবা হয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে বসন্তের কোকিল ডাকা পরিবেশে, যেখানে ফুল ফুটবে আর ভোটের মেলা বসবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত কয়েক মাস ধরে দেশে বিদেশে সেই ইতিহাসেরা উৎসবমুখর নির্বাচনের ডঙ্কা বাজিয়ে যাচ্ছিলেন।
অবশেষে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো 11 ডিসেম্বর, তখন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনও অভয় দিয়ে বললেন, উৎসব আবহে ভোট দিন। কিন্তু দর্শক, বাস্তবতার থাপ্পড় পড়তে 24 ঘন্টাও লাগেনি। এই নির্বাচন কতটা উৎসব মুখর আর কতটা নিরাপদ তার প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে তফসিল ঘোষণার মাত্র 18 ঘন্টা পর। ঢাকার প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা 8 আসনের প্রার্থী ওসমান হাদী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে জনাব হাদীকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলছেন তার অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক। হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে এসেছে প্রধান উপদেষ্টার বার্তা। তবে এবার আর সেখানে নেই ইতিহাসরা নির্বাচনের বাগাড়ম্বর, বরং শব্দ বাছাই এসেছে বড় ধরনের পরিবর্তন। আগামী নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দল এবং নাগরিকদের সংযম প্রত্যাশা করা হয়েছে। অথচ হাদীর উপর হামলার কয়েক ঘন্টা আগেই লুণ্ঠিত অস্ত্র নিয়ে সাংবাদিকদের উদ্বেগে পাত্তা না দিয়ে পেঁয়াজের দাম বাড়ার আলোচনায় চলে যান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গত এক সপ্তাহে এ ধরনের উদ্বেগ আমলেই নিতে দেখা যায়নি তাকে। এমনকি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপহাস করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সবার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেছে, তবে অনেকে নাকি শীতের কারণে ইচ্ছে করে ঘরের বাইরে বের হচ্ছেন না। এই সরকার যেন হ্যামিলিয়নের সেই বিখ্যাত বংশীবাদক, যিনি কানের তুলো গুজে শুধু দেশ সেরা নির্বাচনের বাঁশি বাজিয়ে চলেছেন, আর তার সভাসদেরা হাসি তামাশার মিশনে নেমেছেন। নানান জল্পনা কল্পনা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় 11 ডিসেম্বর। ইতিহাসের স্মরণকালের প্রস্তুতিহীনতা, বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে আসে ভোটের ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের কণ্ঠে ছিল প্রধান উপদেষ্টার বক্তব্যেরই প্রতিধ্বনি। সব ভোটারের উদ্দেশ্যে জানান, উৎসব আবহে ভোট দেওয়ার আহ্বান। আশ্বাস দেন মাঠের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব প্রস্তুতি রয়েছে। সিএসির বক্তব্যের সঙ্গে বাস্তবের অবস্থার ফারাক যে কতটা তা পরিষ্কার হতে 24 ঘন্টাও সময় লাগেনি। ঠিক 18 ঘন্টার মাথায় ঢাকার রাস্তায় দিনের আলোয় গুলিবিদ্ধ হন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদী। আওয়ামী লীগ সরকার পতনের পর গড়ে তোলেন প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সম্প্রতি সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি। নির্বাচনী প্রচার চালানোর এক পর্যায়ে 12 ডিসেম্বর দুপুর 2:15টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা অবস্থায় হাদীকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলের 2 আরোহী। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি মোটরসাইকেলের 2 আরোহী পিছন থেকে একটি ব্যাটারি চালিত রিকশাকে অনুসরণ করছেন। রিকশায় 2 জন যাত্রী ছিলেন আর মোটরসাইকেলে ছিলেন 2 ব্যক্তি। তাদের দুজনেরই হেলমেট পরা ছিল। মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিন্সের প্যান্ট এবং পেছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পেছনে বসা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। BDNews24.com এর খবরে বলা হয়েছে, ওসমান বিন হাদীকে আঘাত করা গুলিটি মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে বলে ধারণা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তার মাথায় অস্ত্রোপচার চালানো চিকিৎসক অধ্যাপক জাহিদ রাহান বলেছেন, হাদীর অবস্থা খুবই খারাপ। তার বিষয়ে আশার কোনো কথা বলতে পারছেন না তারা। শুক্রবার রাত 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদীকে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান জাহিদ রাহান সাংবাদিকদের বলেন, হাদীর 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অস্ত্রোপচারের পর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এই রোগীর বিষয়ে আমরা আশার কোনো কথাই বলবো না। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনে ওসমান হাদীর উপর হামলার ঘটনা নতুন করে সামনে এসেছে নাজুক নিরাপত্তার চিত্রকে। আমরা যদি পিছনের দিকে তাকাই, দেখব তফসিলের আগে চট্টগ্রাম 8 আসনে জনসংযোগের সময় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ সহ আরো 5 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে সরার হোসেন ওরফে বাবলা তো প্রাণী হারান। পুলিশ সেই 1 মাসেও গুলি চালানো ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। এর বাইরেও নির্বাচন কেন্দ্রিক আধিপত্য বিস্তার নিয়ে খুন জখমের বেশ কিছু ঘটনা ঘটেছে সারা দেশে। তবে বরাবরের মতো বিষয়গুলোকে পাত্তা দিতে রাজি নয় সরকার। নির্বাচনে উৎকণ্ঠা যখন ঘিরে ধরছে দেশকে, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যখন নিরাপত্তার ঝুঁকির ইঙ্গিত দিয়ে
মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে আসতে পারছেন না, তখন সবকিছু ফু মেরে উড়িয়ে দিয়ে বিদ্রুপের ঝাঁপে খুলে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সত্যি ম্যাজিক সরকার এক ম্যাজিশিয়ান। তিনি একদিকে দাবি করছেন বাংলাদেশে নাকি কারো কোনো নিরাপত্তার ঝুঁকি বা শঙ্কা নেই, অন্যদিকে প্রতিদিন যখন মানুষ মরছে, নতুন করে মবের তাণ্ডব ফিরছে, তখন তিনি নির্বিকার। নির্বাচনের আগে হত্যা বন্ধের জন্য তার কাছে কোনো ম্যাজিক নেই, কোনো সুইচ নেই। দর্শক, এতদিন সরকার পিআর টিমের দাবি ছিল বাংলাদেশে চলছে ম্যাজিক ম্যানের শাসন, কিন্তু সেই ম্যাজিকে যে খুনে বন্ধ করার কোনো সম্ভাবনা নেই, সেটা 16 মাসের মাথায় স্বরাষ্ট্র উপদেষ্টাই স্বীকার করে নিলেন। এখানেই শেষ নয়, নির্বাচন ঘিরে সংঘাত সহিংসতার দায় চাপানো হয়েছে সরকারের মিত্র দলগুলোর উপরই। স্বরাষ্ট্র উপদেষ্টা 8 ডিসেম্বর বিদ্রুপের সুরে বলেন, শীতের ঠান্ডা এড়াতে অনেক প্রার্থী প্রচারে নামছেন না, সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার ভয় করছেন। এছাড়া সহিংসতার ঘটনাগুলো ঘটছে নির্বাচনের মাঠে থাকা দলগুলোর অভ্যন্তরীণ বিরোধের কারণে। আইন শৃঙ্খলা রক্ষায় এমন ব্যর্থতার দায় অস্বীকারের ম্যাজিকে পরিষ্কার হয়ে উঠছে নিজেদের দায়িত্বে ভোটের মাঠে থাকতে হবে প্রার্থীদের। কোনো অঘটন ঘটলে দায় নেবে না সরকার, উল্টো জবাবদিহির মুখে আক্রান্তরাই। ঢাকায় প্রকাশ্য দিবালোকে হাদির উপর হামলার ঘটনার ঘন্টা দুয়েক আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের হাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এত বড় একটা নিরাপত্তা উদ্বেগকে তিনি পাত্তাই দিলেন না। মুহূর্তে টপিক বদলে বললেন পেঁয়াজ আলুর দাম নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা এখন তুমুল সমালোচিত। মানুষ জিজ্ঞেস করছে, এই ম্যাজিক সরকারের 16 মাসের শাসনে মানুষের জীবনের দাম কি আলু পেঁয়াজের দামের চেয়েও সস্তা হয়ে গেল? জীবনের দাম যখন এতটা পড়ে যায়, তখন সরকার কেন মসনদে, সেই প্রশ্ন উঠছে। দর্শক, হাদির উপর হামলার দায়ী কারা, সে প্রশ্নের শুরু হয়নি। বিভিন্ন সিসিটিভির ফুটেজ এবং বেশ কিছু ছবি বিশ্লেষণ করে কেউ কেউ দাবি করছেন ওসমান হাদির নির্বাচনী প্রচারের সময় তার খুব কাছে অবস্থান করছিলেন হামলাকারী 2 তরুণ। হাদি যখন গুলিবিদ্ধ হন, রিকশায় তাকে হাসপাতালে নেওয়ার সময় তার সহকর্মীরা সরাসরি দায়ী করেন বিএনপিকে। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে গেলে তোপের মুখে পড়তে হয়। ঢাকা 8 আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েমের নাম আলোচনায় আছে। গুলির পরপরে তিনি ফেসবুকে এমন একটি পোস্ট দেন যেখানে বিএনপিকে ইঙ্গিত করা হয়। তিনি লেখেন, ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই অভ্যুত্থান শুরু হবে। ফলস্বরূপ বিএনপির সমর্থকেরা ঘটনার জন্য দায়ী করছেন জামাতকে। অর্থাৎ গুলির কয়েক ঘন্টার মধ্যেই সরকারের মিত্র দলগুলোর মধ্যেই শুরু হয়ে গেছে মারাত্মক কাদা ছোড়াছুড়ি। তবে এই সুযোগে আওয়ামী লীগের দিকেও অভিযোগের তীর ছোড়া হয়েছে এবং এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তফসিলের প্রথম দিনই যখন প্রার্থী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থ, তিনি সেই দায় ঝেড়ে ফেলে সরাসরি দায়ী করেন আওয়ামী লীগকে। প্রশ্ন হলো, প্রাথমিক তদন্ত যেখানে শুরু হয়নি, সেখানে সরকারের একজন উপদেষ্টা হয়ে তিনি কি করে অপরাধী সাব্যস্ত করে ফেললেন? সেই গোয়েন্দা রহস্যের খোঁজ মেলেনি। এটাকে আরেক ধরনের ম্যাজিক। তবে এই কাদা ছোড়াছুড়ি খেলায় আরেকজন খেলোয়াড় দ্রুত মাঠে নেমেছেন। একদিন আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রবল দাপটে 16 মাস তিনি পদ আঁকড়েছিলেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি ধানমন্ডিতে বিজয় র্যালিতে যোগ দেন। পরে অবশ্য ব্যাপক সমালোচনার মুখে এর নাম পাল্টে রাখা হয় প্রতিবাদ র্যালি। তিনি সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হলো? দর্শক, প্রশ্ন হলো, ক্ষমতায় থাকার সময় মতকে প্রশ্রয় দেওয়া সহ বহু কারণে বিতর্কিত এই আসিফ মাহমুদ কেন পদ ছাড়ার পর তিনি সরকারের কাছে জবাব চাইছেন? একদিন আগে যিনি তার বন্ধু ছিলেন সেই সংস্কৃতি উপদেষ্টা ফারুকী যখন এক পক্ষকে দোষারোপ করছেন, তখন আসিফ বলছেন ঠিক তার উল্টো কথা। ইমেজ ফেরানোর এই চেষ্টা কি কাজে আসবে? ওসমান হাদির উপর হামলার পর পুরো নির্বাচনী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার আঁচ লেগেছে খোদ প্রধান উপদেষ্টার বিবৃতির ভাষাতেও। তফসিল ঘোষণার পর তিনি ইসিকে অভিনন্দন জানিয়ে আবারও উৎসবের বাঁশি বাজিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে।
কিন্তু হাদির ওপর গুলির পর ম্যাজিক বদলে গেল। পরদিন বিবৃতি থেকে উৎসব শব্দটি উধাও হয়ে গেল, সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হলো। বিবৃতির ভাষা হয়ে গেল নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের জন্য দেশের সব রাজনৈতিক পক্ষ, কর্মী সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হলো। এই প্রথম দেশের সব রাজনৈতিক পক্ষের প্রতি নিবেদন এলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের কথাও বারবার বলা হচ্ছে। এখানেই আমাদের প্রশ্ন, সব রাজনৈতিক পক্ষ বলতে কাদের বুঝিয়েছেন? যে অংশগ্রহণমূলক শব্দ দুটি এতদিন সযত্নে এড়িয়ে যাওয়া হচ্ছিল, হঠাৎ করে কেন তার ব্যবহার শুরু হলো? মনে হচ্ছে 16 মাসের ক্ষমতা, উৎসবের পিআর আর স্বরাষ্ট্র উপদেষ্টার ম্যাজিক সবকিছু মিলিয়ে সরকার বুঝতে শুরু করেছে যে তারা সারা দেশকে এক গভীর অন্ধগলিতে ঠেলে দিয়েছে। সেই অন্ধগলি থেকে পরিত্রাণ সহজে ঘটবে বলে মনে হয় না। এখন প্রশ্ন একটাই, অন্তর্বর্তী সরকারও কি এই কঠিন বাস্তবতা অনুভব করতে শুরু করেছে?